আচ্ছা, আপনার কি মনে আছে শেষ কবে আপনি স্বপ্ন দেখেছেন? সেই অদ্ভুত, আনন্দময় বা কখনো কখনো ভীতিকর জগৎটা, যেখানে আমাদের মস্তিষ্ক সবকিছু ছাপিয়ে এক নতুন গল্প বুনে চলে। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন দেখি? আর বিজ্ঞানী বা এই রহস্যময় ব্যাপারটা নিয়ে কি বলছে? আজকের ভিডিওতে আমরা স্বপ্নের সেই রহস্যের গভীরে ডুব দেব। আচ্ছা, ভাবুন তো, সালটা 1862। একজন কেমিস্ট্রি প্রফেসর ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন কি না একটা সাপ নিজের লেজ নিজেই খাচ্ছে। হ্যাঁ, অগাস্ট কেকুলের ঘটনাটা। ঠিক। আর অমনি তিনি বেনজিনের মতো একটা জটিল রাসায়নিক জিনিসের গঠনটা বুঝে ফেললেন। কি অদ্ভুত ব্যাপার বলুন তো। আসলেই এটা আমাদের ভাবায় কিন্তু যে আমরা স্বপ্ন দেখি কেন। ঠিক তাই, আজকের আলোচনাটা ঠিক এই রহস্য নিয়েই। আচ্ছা, মানে প্রতি রাতে আমরা প্রায় 2 ঘন্টা স্বপ্ন দেখি। হিসেব করলে সারা জীবনে প্রায় 10 বছর। বিশাল সময়। নিশ্চয়ই এর কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে, তাই না? আর সবাই তো স্বপ্ন দেখে, মনে হয়তো থাকে না সব সময়। বিশেষ করে ওই REM ঘুম, মানে র্যাপিড আই মুভমেন্ট ঘুমের পর্যায়ে, তখন মস্তিষ্ক কিন্তু প্রায় জেগে থাকার মতোই সচল থাকে। শুধু মানুষই নয়, আমার তো মনে হয় পোষা কুকুর বা বেড়ালগুলো ঘুমের মধ্যে ইঁদুর বা কিছু একটা তাড়া করে। হ্যাঁ, হতেই পারে। দেখুন, প্রাচীনকাল থেকেই তো মানুষ স্বপ্নের মানে খোঁজার চেষ্টা করছে। প্লেটো বলুন বা ধরুন প্রাচীন মিশরীয়রা তারা কি ভাবতো? তারা তো মনে করত স্বপ্নের বিশেষ তাৎপর্য আছে, হয়তো ভবিষ্যতের কোনো ইঙ্গিত বা দৈব কোনো বার্তা। ও আচ্ছা। তাদের তো স্বপ্নের মানে বের করার জন্য রীতিমতো বই ছিল। ধরুন, স্বপ্নে কেউ দেখলো তার পা নেই, তার মানে নাকি পূর্বপুরুষরা তার বিচার করছে। কি সাংঘাতিক। আবার ধরুন, ভয়ঙ্কর কোনো মৃত্যু দেখলে নাকি উল্টো আয়ু বাড়বে। বেশ মজার কিন্তু ভাবনাগুলো, তাই না? হ্যাঁ, আসলে অদ্ভুত। আচ্ছা, এরপর তো এলেন সিগমন্ড ফ্রয়েড, 20 শতাব্দীর শুরুতে। হ্যাঁ, ফ্রয়েড। উনি বললেন স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের অবদমিত ইচ্ছা বা ভয়গুলোর প্রকাশ। ওই যে বিখ্যাত ইরমার ইনজেকশন স্বপ্নটা, তাই তো? একদম। উনি ওনার এক রোগীর চিকিৎসা নিয়ে বেশ চিন্তিত ছিলেন, সেটাই নাকি স্বপ্নে অন্য রূপে এসেছিল। ফ্রয়েড মনে করতেন স্বপ্নের আসল মানেটা লুকোনো থাকে, সেটাকে খুঁজে বের করতে হয়। কিন্তু ফ্রয়েডের এই ব্যাখ্যা কি আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক? দেখুন, মনস্তত্ত্বে ফ্রয়েডের প্রভাব তো অসম্ভব ছিল, তবে তার ছাত্র কার্ল ইয়ুং এই ভাবনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যান। ইয়ুং তিনি কি বলেছিলেন? ইয়ুং আর্কিটাইপ বা সর্বজনীন প্রতীকের কথা বললেন। স্বপ্নে এমন কিছু চরিত্র বা প্রতীক দেখা যায় যা সব মানুষের কাছেই পরিচিত, যেমন ধরুন জ্ঞানী বৃদ্ধ বা কোনো প্রবঞ্চক চরিত্র। ইন্টারেস্টিং। ইয়ুং মনে করতেন স্বপ্নের দুটো কাজ আছে। এক, আমাদের মনের যে দিকগুলো আমরা চেপে রাখি সেগুলোর ক্ষতিপূরণ করা, আর 2, ভবিষ্যতের জন্য আমাদের কিছুটা তৈরি করা বা ইঙ্গিত দেওয়া। ভবিষ্যতের ইঙ্গিত মানে ভবিষ্যৎ জানা? হ্যাঁ, এই ধারণাটা কিন্তু আজও অনেকে বিশ্বাস করে। একটা মজার গবেষণা আছে জানেন, দেখা গেছে প্লেন দুর্ঘটনার স্বপ্ন দেখলে মানুষ ফ্লাইট বাতিলের কথা বেশি ভাবে। বলেন কি? সরকারি সতর্ক বার্তার চেয়েও বেশি? হ্যাঁ, মানুষের মনের স্বপ্নের প্রভাবটা কিন্তু বেশ গভীর। তার মানে পুরনো দিনের ব্যাখ্যাগুলো মূলত স্বপ্নের মানে কি সেটা খুঁজত, কিন্তু এখনকার বিজ্ঞান তো মনে হয় এই মানে খোঁজা বা ভবিষ্যৎ জানার থেকে একটু সরে এসছে, তাই না? ঠিক। আধুনিক বিজ্ঞান বরং জানতে চায় স্বপ্ন কেন দেখি, এর কাজটা কি। শুরুতে একটা থিওরি ছিল, অ্যাক্টিভেশন সিনথেসিস থিওরি। হ্যাঁ, শুনেছিলাম। ওটা কি বলতো? ওটা বলতো যে ঘুমের সময় মস্তিষ্ক এমনি কিছু এলোমেলো ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে, আর আমাদের সজাগ অংশটা সেই সিগন্যালগুলোকে জুড়ে একটা গল্প বানিয়ে নেয়, অনেকটা স্লাইড শোর মতো। কিন্তু স্বপ্ন কি সত্যি এতটা এলোমেলো? আমার নিজের অভিজ্ঞতায় তো মনে হয় না। বেশ একটা গল্পের মতো থাকে তো। একদম ঠিক বলেছেন। পরের দিকের গবেষণাগুলোও দেখিয়েছে স্বপ্ন অতটাও র্যান্ডম বা এলোমেলো নয়। এখন বিজ্ঞানীরা ভাবছেন সুস্থ মস্তিষ্কের জন্য স্বপ্নের একটা নির্দিষ্ট প্রয়োজন আছে। প্রয়োজন কিরকম? এর অনেকগুলো সম্ভাব্য কাজের কথা ভাবা হচ্ছে। একটা খুব গুরুত্বপূর্ণ হলো স্মৃতি গোছানো, মেমরি কনসলিডেশন। স্মৃতি গোছানো? হ্যাঁ,
ধরুন দিনের বেলা আমরা যা শিখি বা যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলো স্বপ্নে আবার যেন চালু হয়। এতে সেগুলো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে জমা হতে সুবিধা হয়। ও আচ্ছা, যেমন ধরুন কেউ হয়তো সারাদিন একটা ভিডিও গেম খেললো, তারপর রাতে সেটা নিয়েই স্বপ্ন দেখলো। ঠিক তাই। বা ধরুন কেউ যদি অনেকক্ষণ ধরে টেট্রিস খেলে, সে হয়তো ঘুমের মধ্যেও ব্লক পড়তে দেখবে। এগুলো তারই উদাহরণ। তার মানে পরীক্ষার আগের রাতে ভালো ঘুমটা আসলেই দরকারি, শুধু রেস্টের জন্য নয়, পড়া মনে রাখার জন্য। একদম। আচ্ছা, সাধারণ স্বপ্নের কাজ তো না হয় বুঝলাম, কিন্তু দুঃস্বপ্ন, আমরা যে ভয় পাই স্বপ্নে, সেগুলোর কি কোনো মানে আছে, নাকি ওগুলো শুধুই ভয়ের? এটাও একটা ভালো প্রশ্ন। একটা থিওরি আছে, থ্রেট সিমুলেশন থিওরি। থ্রেট সিমুলেশন মানে বিপদ মোকাবেলার অনুশীলন? অনেকটা তাই। এই তত্ত্ব অনুযায়ী দুঃস্বপ্ন হয়তো আমাদের সম্ভাব্য বিপদ বা ভীতিকর পরিস্থিতির জন্য মনে মনে একরকম মহড়া দেওয়ায়। এটা হয়তো বিবর্তনের ধারায় আত্মরক্ষার একটা কৌশল হিসেবে তৈরি হয়েছিল। ইন্টারেস্টিং। আবার ধরুন আরেকটা থিওরি আছে, সোশ্যাল সিমুলেশন থিওরি। এটা বলে স্বপ্নে আমরা প্রায় বিভিন্ন সামাজিক পরিস্থিতি দেখি। বন্ধুর সাথে ঝগড়া হচ্ছে বা অফিসের সহকর্মীর সাথে মতের মিল হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এরকম তো হয়। সামাজিক জীব হিসেবে এই ধরনের ভার্চুয়াল অনুশীলন হয়তো আমাদের বাস্তব জীবনের সামাজিক সম্পর্কগুলো সামলাতে সাহায্য করে। বাহ, তাহলে বিপদ সামলানো, সামাজিক পরিস্থিতি সামলানো, স্বপ্ন তো বেশ কাজের জিনিস মনে হচ্ছে। এখানেই শেষ নয়, স্বপ্ন আরও একটা দারুণ কাজ করতে পারে সমস্যা সমাধানে আর সৃজনশীলতায়। ওই যে কেকুলের বেঞ্জিন আবিষ্কারের মতো। ঠিক। বা ধরুন ঔপন্যাসিক জন স্টাইনব্যাক বলতেন, রাতে যে সমস্যাটা খুব কঠিন মনে হয়, ঘুম থেকে উঠে সকালে সেটা নাকি অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, এটা তো আমার নিজেরও মনে হয় মাঝে মাঝে। কারণ স্বপ্নে তো যুক্তির বা বাস্তবতার ওই কঠিন বাধাগুলো থাকে না, তাই একদম নতুন অদ্ভুত কোনো সমাধান বা আইডিয়া চলে আসতে পারে। বিটলসের পল ম্যাকার্টনি ইয়েস্টারডে গানের সুরটা নাকি স্বপ্নেই পেয়েছিলেন। সত্যি? রিয়েলিস্টিক ছবি, সেগুলো তো তার স্বপ্নের জগৎ থেকেই আসা। দারুণ। আচ্ছা, এত সব কাজের পেছনে কি আরও গভীর কোনো বিবর্তনীয় কারণ থাকতে পারে? একেবারে গোড়ার দিকের কোনো কারণ? একটা বেশ ইন্টারেস্টিং থিওরি আছে এই নিয়ে। ধারণা করা হয় স্বপ্নের বিবর্তনটা হয়তো পৃথিবীর নিজের অক্ষের চারপাশে ঘোরার সাথে, মানে দিন রাতের আবর্তনের সাথে সম্পর্কিত। দিন রাতের আবর্তন কিভাবে? দেখুন, রাতের অন্ধকারে আমাদের দেখার যে ইন্দ্রিয়, মানে ভিজুয়াল কর্টেক্স, সেটা তো তেমন কাজ পায় না, তুলনামূলকভাবে নিষ্ক্রিয় থাকে। হ্যাঁ, তা তো ঠিক। এখন মস্তিষ্ক কিন্তু খুব পরিবর্তনশীল। একে বলে ব্রেন প্লাস্টিসিটি। যদি মস্তিষ্কের কোনো অংশ দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকে, তাহলে মস্তিষ্ক হয়তো সেই অংশটাকে অন্য কোনো কাজে ব্যবহার করা শুরু করে দিতে পারে। ও, তো স্বপ্ন, যেটা মূলত একটা দৃশ্যমান অভিজ্ঞতা, সেটা হয়তো ওই ভিজুয়াল কর্টেক্সটাকে রাতের বেলাতেও একটু সচল রাখে, যাতে মস্তিষ্ক সেই অংশটাকে অন্য কাজে লাগিয়ে না দেয়। এটা তো একেবারে অন্যরকম ব্যাখ্যা। দারুণ তো। তাহলে যা দাঁড়াচ্ছে, স্বপ্ন আসলে শুধু অবচেতন মনের এলোমেলো ভাবনা নয়, এর অনেক জরুরি কাজ থাকতে পারে। হ্যাঁ, যেমন স্মৃতি গোছানো, ভবিষ্যতের বিপদ বা সামাজিক পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়া, সৃজনশীলতাকে উস্কে দেওয়া। এমনকি মস্তিষ্কের একটা জরুরি অংশকে সচল রাখাও। তার মানে পুরনো দিনের ব্যাখ্যাগুলো খুঁজতো স্বপ্নের মানে কি, আর এখনকার বিজ্ঞান বোঝার চেষ্টা করছে এর কাজ কি। ঠিক বলেছেন। ফাংশনটা কি, সেটাই এখন মূল প্রশ্ন। তবে এর মধ্যে ঠিক কোনটা আসল কারণ বা সবগুলোই একসাথে কাজ করে কিনা, সেটা নিয়ে এখনও গবেষণা চলছে। হয়তো সময়ের সাথে সাথে স্বপ্নের ভূমিকাও বদলেছে। হতেই পারে। হয়তো আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে বা বিবর্তনের বিভিন্ন ধাপে স্বপ্ন ভিন্ন ভিন্ন উদ্দেশ্য পূরণ করেছে বা করছে। রহস্যটা এখনো পুরোপুরি কাটেনি। তাই একটা জিনিস ভাবুন তো, যেহেতু স্বপ্ন স্মৃতি গোছাতে বা নতুন আইডিয়া আনতে সাহায্য করতে পারে, তা যে রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা নির্দিষ্ট কোনো সমস্যা বা কোনো নতুন শেখার বিষয় নিয়ে একটু মনোযোগ দিই, তাহলে কি সেটা সত্যি আমাদের মস্তিষ্ককে ঘুমের মধ্যে ওই কাজটা আরও ভালোভাবে করতে সাহায্য করতে পারে? এটা চেষ্টা করে দেখলে হয়তো ব্যক্তিগত কোনো নতুন আবিষ্কারও হয়ে যেতে পারে, কে বলতে পারে? চেষ্টা করে দেখতে তো কোনো বাধা নেই। ফল কি হয় সেটা বরং ভাবনার বিষয়। পরিশেষে বলা যায়, স্বপ্ন আমাদের মস্তিষ্কের এক অসাধারণ সৃষ্টি, যা আমাদের মনস্তাত্ত্বিক এবং দৈহিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের আবেগ প্রক্রিয়া করতে, স্মৃতিকে সুসংহত করতে
এবং সমস্যা সমাধানে সাহায্য করে স্বপ্নের জগৎটা সত্যিই বিস্ময়কর তাই না আশা করি আজকের ভিডিওটি আপনাদের স্বপ্ন সম্পর্কে নতুন কিছু জানতে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ইন্টারেস্টিং বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন